প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আজকের বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীর জন্য আমরা ষষ্ঠ অধ্যায়ে পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ে বস্তুগত আবেগপদ যে চ্যাপ্টারটি আছে, চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কিছু গাণিতিক সমস্যা নিয়ে আজকে আলোচনা করব, যেটাকে তোমরা প্রতিনিয়তই কিছু কিছু প্রশ্নের সম্মুখীন হও। তোমরা এটাও জানো, পদার্থবিজ্ঞান থেকে যে অঙ্কগুলি বা প্রশ্নগুলি হয়, প্রতিটি প্রশ্নের মধ্যে কিন্তু অঙ্ক জুড়ে দেওয়া হয়। ঘ এবং ঘ নাম্বার প্রশ্নের মধ্যে বাধ্যতামূলক এটা থাকেই, তোমরা জানো। তা আজকে আমরা এখান থেকে যে গুরুত্বপূর্ণ যে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলি আছে, আমরা এই অঙ্কগুলি সম্পর্কে যদি একটু দেখি। বিভিন্ন স্কেলের মাঝে যে সম্পর্ক আছে, বিভিন্ন স্কেলের মাঝে যে তিনটি স্কেল আছে, তাপমাত্রার স্কেল মধ্যে, যেমন সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল আর ফারেনহাইট স্কেল, এই তিনটি স্কেলের মধ্যে একটি সম্পর্কের সূত্র আছে। আগে আমরা সূত্রের সম্পর্কে যদি একটু দেখি, তার আমরা সেখানে পাই কি লক্ষ্য করতো, যে সূত্রের মধ্যে আমরা সম্পর্ক পেয়েছি টিসি বাই পাই ইকুয়াল টিকে মাইনাস 273.15 ডিভাইডেড বাই কত 9। তারপরে হয়েছি কত, সরি এটাও পাই, যত সম্ভব এটাও পাই, হ্যাঁ এটাও পাই হবে, এটাও পাই ইকুয়াল টি এ মাইনাস 32 ডিভাইডেড বাই কত 9। আমরা এই তিনটি সম্পর্কে পেয়েছি। সর্বশেষ শিক্ষার্থীরা এখানে এই তিনটি স্কেল, একটা হচ্ছে সেলসিয়াস, কেলভিন আর কি ফারেনহাইট। তো আমরা এখান থেকে যদি তিনটি সূত্র বের করতে পারি, প্রথম অবস্থায় তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে পুরো একটি প্রশ্নের মধ্যে যদি সেলসিয়াস স্কেলের মান দেওয়া থাকে, কেলভিন স্কেলের মানটা যদি বের করতে বলে, তাহলে সূত্র হবে প্রথম দুটির মধ্যে। কোনো একটা প্রশ্নের মধ্যে সেলসিয়াস স্কেলের মান দেওয়া আছে, ফারেনহাইট স্কেলের মান বের করতে বলছে, অথবা ফারেনহাইট স্কেলের মান দেওয়া আছে, সেলসিয়াস স্কেলের মানটা বের করতে বলছে, তাহলে সূত্র হবে সেলসিয়াস টু ফারেনহাইট। আবার কোনো একটা প্রশ্নের মধ্যে যদি কেলভিন স্কেলের মান দেওয়া আছে, ফারেনহাইট বের করতে বলছে, অথবা ফারেনহাইট স্কেলের মান দেওয়া আছে, কেলভিন স্কেলের মান বের করতে বলছে, তাহলে সূত্র হবে কেলভিন টু ফারেনহাইট। সো আমাদের তিনটি সূত্র দেখি। প্রথম স্টার্টিং যদি নাম্বার 1 লিখি, তাহলে টিসি বাই কত হচ্ছে 5 ইকুয়াল কত, এটা হচ্ছে নাম্বার 1, এটা নাম্বার 2, এটা হচ্ছে নাম্বার 3। তাহলে টিকে মাইনাস 273.15 ডিভাইডেড বাই হচ্ছে কত 5। নাম্বার 2 সূত্র লিখে টিসি বাই 5 ইকুয়াল টিএফ মাইনাস 32 ডিভাইডেড বাই কত হচ্ছে 9। নাম্বার 3 টিকে মাইনাস 273.15 ডিভাইডেড বাই 5 ইকুয়াল হচ্ছে কত টিএফ মাইনাস 32 ডিভাইডেড বাই কত 9। তাহলে আমরা এই তিনটি সূত্রের সমন্বয় সম্পর্কটা আমরা কী করি পেয়ে থাকি। শিক্ষার্থীরা, যদি আমরা আসি ফার্স্ট একটি গাণিতিক নিয়মে বা গাণিতিক অঙ্কে, তোমাদেরকে যদি বলি সুস্থ দেহের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট, যেটি সমস্যা নাম্বার হচ্ছে 167 পেজে প্রশ্ন আর কি। তোমাদেরকে বলা হচ্ছে যে সুস্থ দেহের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস স্কেলে সেটা কত হবে। তাহলে আমরা এই উপর অংশটুকু যদি মুছেই ফেলার পরে আমরা এই প্রশ্নটা যদি সমাধান করতে চাই, তাহলে কি হচ্ছে, এখানে যেহেতু প্রশ্নের মধ্যে লেখা ছিল কত, তোমরা ইচ্ছে করলে প্রশ্নটা লিখে নিতে পারো। আমি যদি তোমাদেরকে লিখিয়ে দিই যে সুস্থ দেহের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস স্কেলে সেটা কত, তোমরা 167 গেলেও পাঠ্যপুস্তকে এটা পাবে। আর যদি খাতায় লিখে নিতে চাও লিখে নিতে পারো, আমি বলে দিয়েছিলাম, এখান থেকে তোমরা লিখে নিবে। তাহলে আমরা দেখলাম যে তাপমাত্রা দেওয়া আছে ফারেনহাইট স্কেলে। ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কী দ্বারা প্রকাশ করা হয়, টিএফ দ্বারা, এবং টিএফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে টিএফ এর মান দেওয়া আছে কত 98.4 ডিগ্রি ফারেনহাইট। টিএফ সমান 98.4 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস স্কেলে সেটি কত, সেলসিয়াস মানে টিসি সমান কত 1। তাহলে সম্পর্কটা কার মাঝে লক্ষ্য করো তো, 2 নম্বর সূত্রের মধ্যে হয়েছে না। তোমরা দেখছো যে টিএফ এর মান দেওয়া আছে, টিসির মানটা বের করতে বলছে।
তাহলে আমরা 2 নম্বর সূত্র লিখব। আমরা জানি দিয়ে আমরা জানি TC/5 ইকুয়াল TF - 32 ডিভাইডেড বাই 9। লক্ষ্য করো বিষয়টা, TC এর TC যেহেতু আমরা TC মানটা বের করব, 5 কে ভাগ আছে সেটা কি গুণে ইনটু TF এর মান কত পাইছি আমরা 98.4 মাইনাস কত আছে 32 ডিভাইডেড বাই 9 এর 9। সুতরাং TC সমান আমরা ক্যালকুলেটর কি করব, ক্যালকুলেটর 98.4 থেকে 32 বিয়োগ দেব, তাকে 9 দ্বারা কি করব ভাগ দেব। ভাগ দেওয়ার পরে কত দ্বারা গুণ করব 5 দ্বারা আমরা এখানে কি করব গুণ করব। গুণ করার পর আমাদের রেজাল্টটা আসবে ঠিক 36.89 36.89 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমরা লিখতে পারি প্রায়, যেহেতু পয়েন্টের পরে প্রায় হচ্ছে বেশি, তারপরে প্রায় 37 এর কাছাকাছি 37 ডিগ্রি সেলসিয়াস। এখানে প্রায় লেখা যাবে প্রায়, যেহেতু ডিগ্রিটা সাধারণত দশমিকে লেখা খুব কমই হয়, সেক্ষেত্রে আমরা প্রায় দিয়ে লিখতে পারি, রাতের কাছাকাছি লেখা যায়, প্রায় মানে কাছাকাছি অংশকে বোঝানো যায়। তাহলে অত্যন্ত সহজ ভাষায় তোমাদেরকে খুব সুন্দরভাবে এই জিনিসটা উপস্থাপন করা হয়েছে, তোমরা খুব সুন্দর ভাষায় এটা বুঝতেছ। আমি আশা করি এরকম যদি কোনো গাণিতিক প্রবলেম যদি পরীক্ষায় আসে তোমরা খুব সহজে করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি আরেকটু বিভিন্ন স্টাইলে যদি একটা প্রশ্ন করতে চাই, তোমাদের এখানে যে গাণিতিক প্রবলেম দেওয়া আছে, কোন তাপমাত্রায় বা কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান, নাম্বার 1। নাম্বার 2, কোন তাপমাত্রায় কেলভিন এবং ফারেনহাইট স্কেল সমান। নাম্বার 3, কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং কেলভিন স্কেল সমান, মানে কোন তাপমাত্রায় বের করতে বলছে। তাহলে সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা এই যে 3টি প্রবলেম আছে, 3টি প্রশ্ন কিন্তু সেম ক্যাটাগরিতে আছে, আমরা যে কোনো একটি সমাধান করলে তোমরা বাকি দুটি সমাধান করতে পারবে খুব সহজে। সো আমরা যদি মনে করো যে প্রথমটাই যদি সমাধান করি যে কোন তাপমাত্রায় কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেল সমান, তাহলে আমরা এগুলো মুছে ফেলব। প্রশ্ন হচ্ছে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান। সেলসিয়াসটা আছে, সাথে আমরা কি লিখবো ফারেনহাইট স্কেলটা লিখবো। ফারেনহাইট স্কেল সূত্রটা কি আমরা একটু আগে লেখা ছিল অবশ্যই, যে T(8-32 ডিভাইডেড বাই কত 9। কোন তাপমাত্রায়, আমি আবার বলতেছি, কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান। আমরা ধরে জানি না এটা কোন তাপমাত্রায় সমান, যেহেতু আমরা জানি না সেহেতু আমরা যদি হিসাব করে নিই যে দুটি তাপমাত্রা যেহেতু সমান হয়, TC ও TF সমান হলে অর্থাৎ TC সমান TF, কোন তাপমাত্রা এই দুটি সমান সেটা আমরা জানি না। আমরা ওই তাপমাত্রাটা বের করতে হলে আমাদের দুটি কি করতে হবে সমান, এটা কল্পনা করতে হবে। তাহলে আমরা TC রাখলাম ডিভাইড বাই 5 এর প্রায় ইকুয়াল TF এর জায়গায় আমরা কি লিখে দেব TC - 32 ডিভাইড বাই কত 9। আমরা কোণাকুণি গুণ করে দিই, আর গুণ যেটা আমরা বলি 9 দ্বারা TC গুণ করলে 9TC সমান 5 দ্বারা এই গুণটা দিই, তাহলে 5 দ্বারা TC গুণ করলে 5TC মাইনাস 5 দ্বারা 32 কে গুণ করলে 5 দ্বারা 10 এর 0 হাত আছে 3 5 15 16। TC গুলোকে এক পাশে নিয়ে আসলাম, 9TC মাইনাস 5TC প্লাস 5TC আছে, পক্ষান্তর দিলে মাইনাস 5TC হবে ইকুয়াল মাইনাস কত আছে 160। 9TC থেকে যদি 5TC চলে যায় আর থাকে 4TC ইকুয়াল মাইনাস 160। TC ইকুয়াল মাইনাস 160 ডিভাইডেড বাই কত 4 গুণ আছে, এর পাশে কাউন্ট করলে কত হয়ে যাবে ভাগে। সুতরাং TC ইকুয়াল কত হচ্ছে মাইনাসে মাইনাস 160 কে 4 দ্বারা ভাগ করলে হবে কত 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি লিখব আমরা মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস স্কেল
ফারেনহাইট স্কেল কি সমান আমাদেরকে প্রশ্ন করতে কোন তাপমাত্রা আমরা সেটা বের করে নিলাম -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। শিক্ষার্থীরা একই রকম যদি তোমাদেরকে বলা হয় কোন তাপমাত্রায় কেলভিন স্কেল ও ফারেনহাইট স্কেল সমান, তাহলে তোমাদেরকে সূত্র লিখতে হবে কেলভিন আর ফারেনহাইট দিয়া। একইভাবে প্রশ্ন যদি করা হয় কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং কেলভিন স্কেল সমান, তাহলে তোমাদেরকে সূত্র লিখতে হবে এখানে সেলসিয়াসের সাথে কি কেলভিন। তাহলে সেলসিয়াস আর কেলভিন সমানভাবে ধরে নিবে, এখান থেকে যে কোনো একটা মান বাই করবে, যে তাপমাত্রায় সমান হবে সেই তাপমাত্রার মানটা বের হবে, তারপর লাস্টে লিখে দিবা -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা -30 ডিগ্রি সেলসিয়াস, -20 ডিগ্রি সেলসিয়াস বা -50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটসেট্রা যে কোনো মানটি আসবে ওই মানটি তাপমাত্রায় ওই দুটি মান কি হবে সমান হবে। আশা করি তোমরা এই সমস্যা সম্পর্কে আর কখনো প্রবলেম হবে না। আমরা জানি পদার্থের তাপীয় প্রসারণ 3 প্রকার। পদার্থের তাপীয় প্রসারণ কয় প্রকার বলছি? 3 প্রকার। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহায়ক, ক্ষেত্র প্রসারণ সহায়ক এবং কি আয়তন প্রসারণ সহায়ক। আচ্ছা, দৈর্ঘ্য প্রসারণ সহায়কটা কি? দৈর্ঘ্য প্রসারণ সহায়কের মধ্যে যেখানে দৈর্ঘ্য থাকবে, হ্যাঁ, দৈর্ঘ্যের যে প্রসারণ আছে নিয়ে আলোচনা করা হবে। ক্ষেত্র প্রসারণের যে ক্ষেত্রফল থাকবে ক্ষেত্রফল নিয়ে আলোচনা করা হবে। আর আয়তনের মধ্যে আয়তন প্রসারণ নিয়ে আলোচনা করা হবে। তাহলে আমরা এখানে জিনিসটা দেখতে পাবো যে দৈর্ঘ্য প্রসারণ সহায়ক কি দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে নিচেই দেখি আমরা যেহেতু ক্যালকুলেশনটা করবো, দৈর্ঘ্য প্রসারণকে আলফা দ্বারা প্রকাশ করা হয়, ক্ষেত্র প্রসারণকে বিটা দ্বারা প্রকাশ করা হয়, আয়তন প্রসারণকে গামা দ্বারা প্রকাশ করা হয়। দৈর্ঘ্য প্রসারণ সহায়কের ক্যালকুলেশন থেকে তোমরা দেখছ যে আমরা সেখানে একটা ইকুয়েশন পাই, ওই ইকুয়েশনের নাম হচ্ছে আলফা ইকুয়াল L2 - L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 - T1। এটাকে শিক্ষার্থীরা এইভাবে লেখা হয় এক্ষেত্রে L2 - L1 বাই L1 ডিভাইডেড বাই T2 - T1। আমরা এটাকে এইভাবে লিখতে পারি del A ডিভাইডেড বাই L1 del T। del মানে হচ্ছে তাপমাত্রার পার্থক্য, del L মানে হচ্ছে দৈর্ঘ্যের পার্থক্য, del T মানে হচ্ছে তাপমাত্রার পার্থক্য। একই রকমভাবে আমরা যদি লিখি ক্ষেত্র প্রসারণ সহায়কের ক্ষেত্রফল হচ্ছে A2 বিয়োগ A1 ডিভাইডেড বাই A1 ইন্টু T2 - T1। আয়তন প্রসারণ সহায়কের মধ্যে কি হবে B2 - B1 ডিভাইডেড বাই B1 ইন্টু T2 - T1। তোমরা সূত্রগুলো জানো, আমি জানি এটা, আমি পুনরায় লিখে দিয়েছি জাস্ট তোমাদেরকে একটু জ্ঞাতার্থে একটু বোঝার জন্য দেওয়া হয়েছে। আমি আজকে একটি প্রবলেম করাবো, পেজ নাম্বার হচ্ছে 169, 169 পৃষ্ঠা। যে গাণিতিক একটি সমস্যা আছে, সমস্যাটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা ওই 169 পৃষ্ঠায় গিয়ে গাণিতিকের সমস্যার প্রশ্নটি দেখতে পারো। আমি মুখে তারপরে বলে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। শিক্ষার্থীরা, লেখা আছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তামার দণ্ডের দৈর্ঘ্য 10 মিটার, 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে 10.0167 মিটার, দৈর্ঘ্য প্রসারণ সহগ কত? তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে দৈর্ঘ্য প্রসারণ সহগ যেহেতু বলেছে, অবশ্যই সূত্র আমাদের প্রথমটা আলফা ইকুয়াল L2 - L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 - T1। তোমরা এটা বুঝেছো? কিন্তু এখানে যে বিষয়টি হচ্ছে যে এই সূত্রের জন্য যদি প্রয়োগ করতে হয় আমাকে L2 মান কত, L1 এর মান কত, T2 এর মান কত, T1 এর মান কত, এই বিষয়গুলো আমাদেরকে এখান থেকে কী করতে হবে, বের করে নিতে হবে। সো শিক্ষার্থীরা একটা জিনিস লক্ষ্য করে বুঝতে পারবে, যেহেতু 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বলছে, প্রথম মানটি কার? সেলসিয়াস মানে কার মান? T1 এর মান। আমরা সবাই জানি যে এখানে T1 সমান দেওয়া আছে কত, 20 ডিগ্রি সেলসিয়াস। T2 মান পরবর্তী তাপমাত্রা তোমরা লক্ষ্য করো, দেওয়া আছে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দণ্ডটির দৈর্ঘ্য 10.0167 মিটার। তাহলে পরবর্তী তাপমাত্রা আছে T2, যার মান দেওয়া আছে 120 ডিগ্রি সেলসিয়াস। L1 প্রথম যে দৈর্ঘ্য দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সেই দৈর্ঘ্যটা কত মিটার দেওয়া আছে? তামার দণ্ডের দৈর্ঘ্য 10 মিটার।
ইন্টু 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে দৈর্ঘ্যটা দেওয়া আছে 10.0167। আমাদের হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ কি নির্ণয় করার জন্য, আলফা নির্ণয় করার জন্য। একটা স্টুডেন্ট যদি খুব সহজে একটি প্রশ্ন পড়ে এভাবে যদি মানটা বের করে নিতে পারে, তার জন্য অঙ্কটা করা খুব সহজ। কারণ হচ্ছে আমরা অনেকেই জানি না যে কীভাবে মানটা লিখতে হবে, আর পড়ে প্রশ্ন থেকে কীভাবে মানটা কী করতে হবে, বের করে নিতে হবে। শিক্ষার্থীরা এখন আমরা কী লিখবো, আমরা জানি আলফা ইকুয়াল কি জানি, L2 minus L1 divided by L1 into T2 minus T1। L2 মান কত আছে 10.0167 বিয়োগ L1 মান কত 10 ডিভাইডেড বাই L1 মান হচ্ছে কত 10 ব্র্যাকেট T2 মান হচ্ছে 120 বিয়োগ T1 মান হচ্ছে কত 20। এত থেকে এত বিয়োগ দিলাম, ক্যালকুলেটর বিয়োগ দিলে দেখবা 0.0167 ডিভাইডেড বাই 10 ইন্টু 120 থেকে 20 বিয়োগ দিলে কত হয় 100। তাহলে আমরা লক্ষ্য করি যদি আমরা এখানে ক্যালকুলেশন করে থাকি তাহলে আমরা পাবো কত 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার কত হচ্ছে 5। আমরা একটু ফার ক্যালকুলেট লিখতে পারি, অথবা আমরা একটু যদি মডিফাই করে লিখি আর একটু, আমরা দশমিকটাকে যদি একটা ঘর ফর লিখি আবার একটি ঘর ফর লিখতে চাই, অনেক পরে যদি লিখতে চাই তাহলে এভাবে লেখা যাবে 16.7 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার ক্যালকুলেটর। ক্যালকুলেটরের সমাধান করলে আমাদের এরকম একটি রেজাল্ট আসবে। শিক্ষার্থীরা এরকমভাবে আমরা এখান থেকে আমরা এইমাত্র যে মানটি বের করেছিলাম, এখানে সেলসিয়াসও লেখা যাবে, আবার ইচ্ছে করে আমরা এখানে পার ক্যালকুলেটর লিখতে পারি, ইচ্ছে সেটা সম্পূর্ণ আমাদের উপরে কি করবে, ডিপেন্ড করবে আমরা যেভাবে লিখতে চাই। যেহেতু পার্থক্যের ক্ষেত্রে সেলসিয়াস থেকে সেলসিয়াস বিয়োগ দিলে সরাসরি আমরা ক্যালকুলেট লিখতে পারি, সেলসিয়াস থেকে সেলসিয়াস বিয়োগ দিলে সরাসরি কি লেখা যায়, ক্যালকুলেট লেখা যায়, অর্থাৎ সেলসিয়াসের পার্থক্য থেকে ক্যালকুলেট লেখা যাবে। আমরা এখানে যেহেতু পার্থক্য পেয়েছি যেহেতু পার ক্যালকুলেট কিছু অসুবিধা নেই। এখানে আমরা ইচ্ছে করলে সেলসিয়াস পার সেলসিয়াস লিখতে পারতাম বা সেলসিয়াস ইনভার্স 1ও লিখতে পারতাম, তাতে কোনো ভুল হতো না। এখন বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে তোমরা এটাকে উত্তর লিখতে পারবে, এটাকেও লিখতে পারবা, ইচ্ছা যদি তোমাদের যেটাই তোমাদের মন চায়। আরেকটি বিষয় আজকে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, সবাই মনে রাখবে কোনো একটি জায়গায় কোনো একটি এমসিকিউতে যদি দৈর্ঘ্য প্রসারণ সহগের মান দিয়ে থাকে, ক্ষেত্র প্রসারণ মান দিলে কী হবে বাই করতে বলবে, আয়তন প্রসারণ সহগের মান বাই করতে হলে তোমরা সহজে সূত্র দিয়ে বের করা লাগবে না। তোমাদের কাছে একটু নতুন টেকনিক শিখিয়ে দিচ্ছি, এটা তোমরা জানো, আমি জানি, আমি আগেও করাইছি তোমাদেরকে, যে কোথাও যদি আলফা মান দেওয়া থাকে, মনে করি যে আলফা মান আমরা এখানে পেয়েছি, এখন আমরা এখান থেকে যদি ক্ষেত্র প্রসারণ সহগের মান বের করতে চাই, বিটা ইকুয়াল হবে 2 আলফা, আয়তন প্রসারণ সহগের মান বের করতে চাই তাহলে বিটা ইকুয়াল হবে কত 3 আলফা। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহগকে 2 দ্বারা গুণ করলে হবে ক্ষেত্র প্রসারণ সহগ, দৈর্ঘ্য প্রসারণ সহগকে 3 দ্বারা গুণ করলে হবে কি আয়তন প্রসারণ সহগ। আচ্ছা, যদি দৈর্ঘ্য প্রসারণ আর আয়তন প্রসারণ সহগের যদি মান বের করতে চাই তাহলে দেখো যে আমরা লিখতে পারি কত, এখানে এই পার্ট থেকে আমরা যে অংশটুকু লিখতে পারবো সেখানে 2 জায়গায় বাস করে দিয়ে লক্ষ্য করো, বিটা বাই কত হয় 2 ইকুয়াল হচ্ছে আলফা, যেহেতু 2 টা এখানে গুণের পাশে আমরা ভাগে, এখানে হবে কত গামা বাই কত 3 ইকুয়াল কত আলফা, সমান সমান উভয় পাশে আলফা আলফা সমান, তাহলে আমরা লিখতে পারি কত বিটা বাই 2 ইকুয়াল গামা বাই কত 3। সুতরাং বিটা ইকুয়াল কি লেখা যায় 2 ভাগে এই পাশে গুণের, তাহলে 2/3 গামা। আর যদি গামার মান বের করতে চাই অবলিক দিয়া শুধু গামা বের করতে চাই তাহলে দেখো 3 কে এখানে বাকি পাশে সাথে গুণ হবে, তাহলে 3/2 বিটা। যে কোনো ভাবে আমরা লজিকটা কি করতে পারবো, যদি আমাদের এই নিয়মাবলীগুলো বা এই টপিকগুলো যদি কি থাকে জানা থাকে। আমি আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো এবং এই অধ্যায় থেকে শর্টকাট যে টেকনিকগুলো বা দিয়ে তোমাদের নৈতিক হবে, তোমরা এই নৈতিকগুলো ভালোভাবে করতে পারবে। আর যে অঙ্কগুলো দেখাচ্ছি তোমরা এরকম দেখবে
দেখবা তোমাদের গাণিতিক সমস্যায় গাইডে বা বিভিন্ন সৃজনশীল প্রশ্নে বুদ্ধি অনুশীলনের জন্য যে সকল প্রশ্নগুলি পাবে সব জায়গায় দেখবা তোমরা এই সূত্রগুলো দ্বারা এবং এইভাবে অঙ্কগুলো করা আছে এবং নৈতিকের মধ্যে দেখবা আমি যে লাস্ট যে কথাগুলো বলেছি এগুলো দ্বারা অনেকগুলো নৈতিক করা আছে। তোমরা আশা করি সকল সমস্যাগুলো কী করতে পারবে, সমাধান করতে পারবে। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।